সুধী দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। অটিজম বিডি ইউটিউব চ্যানেল এবং আইএনডিআর এর ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্রেইন এনহ্যান্সমেন্ট অথবা ব্রেনের দ্রুত উন্নতির জন্য নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন কেন ব্যবহার করা হয় এবং এটার গুরুত্ব কী। দর্শক মণ্ডলী, আমি ওসমান, একজন নিউরো রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট এবং কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। দীর্ঘ 18 বছর ধরে আমি বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত মানুষ যারা নর্মাল লাইফে অথবা একটি ইন্ডিপেন্ডেন্ট লাইফে ফিরে যেতে স্ট্রাগল করছে, তাদের ব্রেন এনহ্যান্সমেন্টের মাধ্যমে তাদেরকে একটি ইন্ডিপেন্ডেন্ট লাইফে নিয়ে যাওয়ার জন্য আমি হেল্প করি। বর্তমানে আমি কিছু সচেতনতামূলক ভিডিও তৈরি করছি, যার মাধ্যমে আপনারা হয়তো আরও বেশি উপকৃত হতে পারবেন। তো দর্শক মণ্ডলী, নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন কি এবং কেন? এটা খুবই নতুন একটি কনসেপ্ট, যদিও বহির্বিশ্বে গত 20-30 বছর ধরেই এগুলি নিয়ে প্রচুর রিসার্চ, প্রচুর আলোচনা সবকিছু চলছে। তবে হ্যাঁ, মেইন স্ট্রিমে আসতে আরও অনেক হয়তো সময় লাগবে, কিন্তু তারপরও আমরা যেহেতু থেমে থাকবো না, আমরা যতটুকু পসিবল আমাদের বাচ্চাদের অথবা আমাদের পেশেন্টের লাইফে যাতে তারা দ্রুত ইন্ডিপেন্ডেন্ট লাইফে যেতে পারে, তাই এই আলোচনাটার অবতারণা। অনেক সময় আমরা দেখি যে যখন আমরা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অথবা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেমন অটিজম, এডিএইচডি, সেরিব্রাল পলসি, বিভিন্ন ধরনের স্ট্রোক, ট্রমাটিক ব্রেন ইনজুরি, এই ধরনের কন্ডিশনগুলো দেখি, তখন দেখা যায় যে তাদের যে নিউরোলজিক্যাল অথবা নিউরো ডেভেলপমেন্টাল যে ঘাটতিগুলো রয়েছে, সেই ঘাটতিগুলো পূরণ করতে অথবা দ্রুত শিখতে যেই ধরনের ব্রেনের প্রসেসিং প্রয়োজন, সেই ধরনের প্রসেসিংগুলো অনেক সময় পাওয়া যায় না। যেমন খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ ব্রেন যখন নতুন কোনো তথ্য নেয়, নতুন কোনো জিনিস শিখে অথবা নতুন ধরনের কোনো স্কিল অ্যাকোয়ার করে, তখন ব্রেনের নিউরনগুলোতে এক ধরনের নতুন কানেকশন তৈরি হয়। এই কানেকশনগুলোকে বলা হয় সিনাপসিস। এখন যদি কোনো কারণে এই নতুন কানেকশন তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা নিউরোপ্লাস্টিসিটি বলি, এই প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত থাকে, তাহলে দেখা যায় যে আমাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অথবা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যারা ভুগছে, তাদের নতুন স্কিল শিখতে, নতুনভাবে হারানো ক্ষমতা ফিরে পেতে যে স্কিলগুলো শিখতে হয়, সেগুলি শিখতে অক্ষমতা তৈরি হয় অথবা অনেক দেরি লাগে। এখন এই দেরি লাগাটাকে যদি আমরা কমিয়ে আনতে চাই, তাহলে ব্রেইনের যেই কারণে তারা নিউরোপ্লাস্টিসিটি হতে পারছে না অথবা নতুন কানেকশন ফর্ম হতে পারছে না, সেই কারণগুলোকে আমাদের ইলিমিনেট করার জন্য কিছু আধুনিক টেকনোলজি আছে, সেগুলিকে ব্যবহার করতে হয়। যেমন আমাদের ব্রেইনের কিছু ইনজুরির ফলে, সেটা গর্ভাবস্থায় হোক, জন্মের সময় হোক অথবা জন্মের পরেই হোক, ইনজুরি অথবা ইনফ্লামেশন অথবা অটো ইমিউন রেসপন্স, এগুলির কারণে আমাদের ব্রেনের কিছু কিছু অংশ অনেক সময় ড্যামেজ হয়, আর কিছু কিছু অংশ কোনো মতে বেঁচে থাকে, যে নতুন কানেকশন ফর্ম করতে পারছে না। তো ড্যামেজ তো আমরা বুঝি যে জন্মের সময় অথবা জন্মের গর্ভাবস্থায়, জন্মের সময় অথবা জন্মের কিছুকাল পরে যদি কোনো কারণে ব্রেনের কোনো অংশ ড্যামেজ হয়, অক্সিজেনের ঘাটতির কারণে অথবা অন্য যে কোনো ইনজুরির কারণে যদি এরকম হয়, তাহলে সেটা অনেক ক্ষেত্রে সেরিব্রাল পলসি অথবা এই ধরনের কন্ডিশনে যে রূপান্তরিত হয়। আবার ড্যামেজের মাত্রা যদি অনেক সময় কম থাকে, তখন হয়তো ফিজিক্যাল ডিসেবিলিটি কম আসে, কিন্তু অন্যান্য অংশগুলো যদি এফেক্টেড হয়, যেমন আমাদের লিম্বিক সিস্টেম, যেটা আমাদের সামাজিক যোগাযোগ রক্ষা করে, তো এই ধরনের সিস্টেমগুলো, আবার ধরেন যদি আমাদের থ্যালামাস, যেটা আমাদের সেন্সরি রিলে, তো সেই অংশগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের সেন্সরি প্রবলেম দেখা দিতে পারে। যদি সেরিবেলামে সমস্যা হয়, তাহলে অনেক সময় আমাদের ব্যালেন্স, কোঅর্ডিনেশন, ফাইন মোটর অ্যাক্টিভিটি, গ্রস মোটর অ্যাক্টিভিটি, এগুলি তো হ্যাম্পার হতে পারে। তো এই যে ব্রেইনগুলো ইনজুরি হচ্ছে অথবা ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ কোনো কারণে, সেটা অ্যালার্জিক রেসপন্সের কারণে হতে পারে, অনেক সময় অটো ইমিউন রেসপন্স, মানে ব্রেইন সেলগুলো নিজে আমাদের ইমিউন সিস্টেম যখন আঘাত করে, তখন এটাকে আমরা অটো ইমিউন রেসপন্স বলি। এই ধরনের রেসপন্সের কারণে অনেক সময় ব্রেইনগুলো নতুন কানেকশন তৈরি করতে পারে না এবং আমরা নতুন কিছু শিখতে পারি না। তো এখন নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশনের গুরুত্ব কি? নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন কিছু টেকনোলজির সমন্বয়, এটা কোনো একক টেকনোলজি না। যেমন ট্রান্সক্রেনিয়াল ফটোবায়োমডুলেশন, যেখানে বিশেষ ধরনের ওয়েভলেন্থের লাইট ব্যবহার করা হয়। ট্রান্সক্রেনিয়াল ডিসি স্টিমুলেশন, যেখানে বিশেষ ধরনের ওয়েভলেন্থ এবং খুবই সূক্ষ্ম মাত্রার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, ইলেকট্রন প্রবাহ ব্যবহার করে ব্রেনকে স্টিমুলেট করা হয়। এবং আরেকটা টেকনোলজি খুবই পপুলার, সেটা হচ্ছে ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক ফিল্ড স্টিমুলেশন,
TMS বলা হয় অথবা ট্রান্সক্রেনিয়াল পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি বলা হয়, যেখানে তড়িৎ চুম্বকীয় অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার মাধ্যমে ব্রেনের কোনো স্পেসিফিক অংশকে উজ্জীবিত করা হয়, তখন সেটা আমরা ট্রান্সক্রেনিয়াল পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলি। তো এই যে নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশনের আমি 3টা পপুলার পদ্ধতি বললাম, আরও কিছু আছে। ট্রান্সক্রেনিয়াল ভেগাস নার্ভ স্টিমুলেশন আছে, ট্রান্সক্রেনিয়াল নয়েজ স্টিমুলেশন আছে, ট্রান্সক্রেনিয়াল এসি স্টিমুলেশন আছে। তো যাই হোক, সেগুলি অত পপুলার না, তবে ট্রান্সক্রেনিয়াল ফটোবায়োমডুলেশন, ট্রান্সক্রেনিয়াল ডিসি স্টিমুলেশন এবং ট্রান্সক্রেনিয়াল পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি এগুলি খুবই জনপ্রিয় এবং প্রচলিত নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমি শুধু ওই প্রথম প্রধান 3টি খুব অল্প কথায় বলার চেষ্টা করব। যেমন ট্রান্সক্রেনিয়াল ফটোবায়োমডুলেশন কি, আপনারা হয়তো যাদের বাচ্চারা ছোটবেলায় অনেকেই বলতে শুনবেন যে তারা অনেক হেভি জন্ডিস ছিল, তখন তাকে ফটোথেরাপি দেওয়া লেগেছে। ফটোথেরাপি কি করে? জন্ডিস যখন নিওনেটাল জন্ডিস অর্থাৎ জন্মের পরপরে যখন মানুষের জন্ডিস হয়, তখন কি হয়, মানুষের লোহিত রক্তকণিকাগুলো ভেঙে যেতে থাকে এবং বিলিরুবিন প্রোডাকশন হয় এবং জন্ডিস তৈরি হয়। এবং এই বিলিরুবিনগুলো যেহেতু আমাদের ব্রেন এর জন্য খুবই ক্ষতিকর, নিউরোটক্সিক, তখন বাচ্চাদের ডেভেলপমেন্টে এটা হ্যাম্পার করে। তো যখন লোহিত রক্তকণিকাগুলো দ্রুত ভেঙে যেতে থাকে, এই ভাঙনটা ঠেকানোর জন্য তখন কি করা হয়, এক ধরনের বিশেষ ওয়েভলেন্থের লাইট ব্যবহার করা হয় এবং এই লাইটকে আমরা বিজ্ঞানের পরিভাষায় ফোটন অথবা ফটোথেরাপি বলা হয়। তো ঠিক সেরকমই ব্রেইনের নির্দিষ্ট কিছু অংশকে উজ্জীবিত করার জন্য আমরা কিছু নির্দিষ্ট ওয়েভলেন্থের লাইট ব্যবহার করা হয়। যেমন 810 ন্যানোমিটার ওয়েভলেন্থের নিয়ার ইনফ্রারেড রেঞ্জের যে লাইট, সেই লাইটগুলো অনেক ডিপে ঢুকে যেয়ে আমাদের ব্রেইনের যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস। পাওয়ার হাউস বলতে আমরা খাদ্যকণা, পানি এবং অক্সিজেনের উপস্থিতিতে আপনারা সবাই জানেন যে শক্তি উৎপাদন হয়, এটাকে আমরা এটিপি বলি। তো এই যে শক্তি উৎপাদনের যে সিস্টেম, এই সিস্টেমকে অনেক ত্বরান্বিত করে ফটোবায়োমডুলেশনের মাধ্যমে, এবং তখন আমাদের ব্রেইন নতুন একটা অংশ, নতুন কানেকশন তৈরি করা, নতুন তথ্য নেওয়ার ফলে যে নিউরোপ্লাস্টিসিটিটা হয়, সেই প্লাস্টিসিটি ঘটার জন্য প্রচুর পাওয়ার পায়, যার ফলে আপনি যে সাধারণ অথবা রেগুলার ফিজিওথেরাপি বলেন, অকুপেশনাল থেরাপি বলেন, অথবা স্পিচ থেরাপি অথবা কমিউনিকেশনের জন্য বাসায় কাজ যাই আপনি করছেন না কেন, সেটার ফলাফল অনেক গুণে বৃদ্ধি পায় যদি ট্রান্সক্রেনিয়াল ফটোবায়োমডুলেশন এটার সাথে অ্যাড করা যায়। তাহলে এটা গেল একটা পপুলার মাধ্যম। এরপরে ট্রান্সক্রেনিয়াল ডিসি স্টিমুলেশন আছে। তো ডিসি মানে হচ্ছে খুবই সূক্ষ্ম মাত্রার কিছু ইলেকট্রন প্রবাহ, যেটা আমাদের ব্রেনের কিছু অংশ যেগুলি আন্ডার অ্যাক্টিভ, নিউরনগুলো যেহেতু একে অপরের সাথে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কমিউনিকেশন করে, তো যখন এই কমিউনিকেশনগুলো ইলেকট্রন আদান প্রদান ঠিক মতো হয় না, তখন হয়তো এই যে সিনাপসিস অথবা নিউরোপ্লাস্টিসিটি এগুলি কম হয়। তো যখন সূক্ষ্ম মাত্রায় ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কোনো জায়গাকে উজ্জীবিত করা হয়, কোনো জায়গা থেকে আবার ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়, অর্থাৎ এক্সাইটেটরি স্টিমুলেশন এবং ইনহিবিটরি স্টিমুলেশন দুইটাই দেওয়া যায়। এই পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি, ব্রেনের কোনো নির্দিষ্ট অংশকে, যে অংশকে আমরা উজ্জীবিত করতে চাই, যেমন সেরেব্রাল পলসি বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আমরা প্রাইমারি মোটর কর্টেক্স অর্থাৎ যে মাংসপেশি নড়াচড়ার অংশকে বেশি উজ্জীবিত করতে চাই। অটিজম যাদের আছে তাদেরকে সাধারণত আমরা ডরসোল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স অথবা তাদের স্পিচ সেন্টার, ওয়ার্নিক্স এরিয়া, ব্রোকাস এরিয়া এগুলিকে বেশি স্টিমুলেট করতে চাই। আবার যারা ধরেন এডিএসডি বাচ্চা, যারা নিজেদের ইম্পালস কন্ট্রোল করতে পারে না, অতি চঞ্চলতা আছে, মনোযোগ ধরে রাখতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা ডরসোল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স এবং ফ্রন্টাল কর্টেক্স এগুলিকে উজ্জীবিত করতে চাই। আবার খুবই পপুলার একটা মাধ্যম হচ্ছে ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক ফিল্ড থেরাপি। সেটা হচ্ছে কিছু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয় নির্দিষ্ট একটা ফোকাল পয়েন্টে, ব্রেনের কোন একটা ফোকাল পয়েন্টে, সেই পয়েন্টের অ্যাক্টিভিটি আমরা এক্সাইটেশনও করতে পারি, আবার ইনহিবিশনও করতে পারি। দেখা যায় যে 10 হার্টজ পালস ব্যবহার করলে এক্সাইটেশন ঘটে এবং 1 হার্টজ পালস ব্যবহার করলে সেখানে ইনহিবিশন ঘটে। তো এই ধরনের অনেক ধরনের প্যারামিটার আছে, অনেক ধরনের কিছু আছে। তো এটা নিয়ে আমাদের একটা আরো বিস্তারিত ভিডিও আছে ঘন্টাখানেকের, সেগুলিও চাইলে আপনারা দেখতে পারেন, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব। তাহলে এখন এই ট্রান্সক্রেনিয়াল ফটোবায়োমডুলেশন বলেন, ট্রান্সক্রেনিয়াল ডিসি স্টিমুলেশন বলেন এবং ট্রান্সক্রেনিয়াল পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি বলেন, এগুলিকে সমন্বিতভাবে নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন বলে। এখন এই নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশনটা কেন গুরুত্বপূর্ণ? অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রচলিত যে থেরাপি ব্যবস্থাগুলো আছে সেগুলির মাধ্যমে আমরা যখন চিকিৎসা করতে থাকি, দেখা যায় যে প্রোগ্রেসগুলো অনেক ক্ষেত্রেই অনেক স্লো হয়। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে খুব দ্রুত হয়, আবার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে অনেক স্লো, বছরের পর বছর সময় লেগে যায়। তো যখন আমরা নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন সহ বেসিক থেরাপিগুলো ইমপ্লিমেন্ট করি, তখন দেখা যায় যে আমাদের উন্নতিগুলো অনেক দ্রুত হয়। এটা শুধু বাংলাদেশের ফেনোমেনা না, সারা পৃথিবীতে রিসার্চগুলো তাই বলছে যে যখন বেসিক রিহ্যাবিলিটেশন থেরাপির সাথে সাথে নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশনকে অ্যাড করা হয়, তখন উন্নতিগুলো অনেক দ্রুত হয়। তো দর্শক মন্ডলী, আপনারা যারা আরো বেশি শোনার আগ্রহ আছে, আমাদের অতীতে আমরা অনেক ডিটেইলস একটা ভিডিও করা আছে, সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিব।
আর যারা আরও বেশি ইন্টারেস্টেড আপনারা চাইলে ভবিষ্যতে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ।